সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি এজি স্যার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ। আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 4 মানব শারীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন নিয়ে আলোচনা করছিলাম। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন আমরা আলোচনা করব এবং হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন এই বিষয়টা নিয়ে আমরা জানব। তো আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। আমরা জানি, আমরা গত দুইটি ক্লাসে হৃৎপিণ্ডের অন্তর্গঠন এবং বহির্গঠন নিয়ে আলোচনা করেছি এবং আমরা জানি হৃৎপিণ্ড পাম্পিং মেশিন বা পাম্প যন্ত্র হিসেবে কাজ করে। অর্থাৎ এটি আমাদের দেহে রক্তকে ঠিক যেভাবে গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে গ্রহণ করছে, ঠিক অন্যভাবে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে গ্রহণ করে সেটি সারা দেহে প্রেরণ করছে। তো এই কিভাবে সেই রক্ত এখানে এটার ভেতর দিয়ে বিভিন্নভাবে সংবাহিত হয় সেটি আমরা আজকে শিখব। তো তার আগে একটা জিনিস আমাদের শিখে নেওয়া প্রয়োজন। হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা বলি সিস্টোল এবং প্রসারণকে আমরা বলি ডায়াস্টোল। এই দুটো শব্দ আমাদের সামনের পড়ায় অত্যন্ত প্রয়োজনীয় দুটি শব্দ, তাই এই শব্দ দুটি তোমাদের প্রথমেই বুঝে নিতে হবে। হৃৎপিণ্ডের কোনো একটি প্রকোষ্ঠ থেকে যখন রক্ত বের হয়ে যায় ওই প্রকোষ্ঠটি সংকুচিত হয়, যাকে আমরা বলি সিস্টোল। ঠিক একইভাবে যে প্রকোষ্ঠে রক্ত যাচ্ছে সেই প্রকোষ্ঠটি অন দ্য সেম টাইম প্রসারিত হচ্ছে এবং এই প্রসারণকে আমরা বলি ডায়াস্টোল। তো তুমি যদি তোমার হাতের 5টি আঙ্গুলকে একসাথে মুষ্টিবদ্ধ করো, এটাকে তুমি কি বলবে? সংকোচন, সিস্টোল। আবার যদি 5টা আঙ্গুল ছড়িয়ে দাও চারপাশে, তখন সেটাকে কি বলবো? ডায়াস্টোল। তবে প্র্যাকটিস করো, সহজেই মনে থাকবে। হাতের আঙ্গুলগুলোকে মুষ্টিবদ্ধ করো, সিস্টোল, খুলে দাও, ডায়াস্টোল, সিস্টোল, ডায়াস্টোল। আচ্ছা, তো একটি সিস্টোল আর একটি ডায়াস্টোল এই দুইটি ঘটনা একসাথে ঘটলে যেটি হয় সেটি হচ্ছে হৃদস্পন্দন। অর্থাৎ আমরা বুকে হাত দিলে একটা বিট একটা যে শব্দ পাই বা একটা যে কোনো কিছু পাম্প করছে ফিল করতে পারি, এই যে স্পন্দন, এই স্পন্দন এই দুইটি অংশের সমন্বয়ে তৈরি, একটি সিস্টোল এবং একটি ডায়াস্টোল। আচ্ছা, চলো আমরা হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কীভাবে রক্ত সংবহিত হয় সেটা শিখি। তো আমি একটু খেয়াল করে দেখো, গতকালের ক্লাসটিতে যে চিত্রটি ব্যবহার করেছিলাম সেই চিত্রটি আজকেও একটু ব্যবহার করেছি। আমার কাছে মনে হচ্ছে এই চিত্রের ভেতর যে অ্যারো চিহ্নগুলো দেওয়া, যা রক্তের গতিপথকে নির্দেশ করে, তা তোমাদেরকে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কীভাবে রক্ত সংবহিত হয় সেটা বোঝাতে বেশ স্পষ্ট একটি ধারণা তোমাদের হয়তো দিবে। তো হৃৎপিণ্ডের ভেতর দিয়ে রক্ত সংবহনটা আমরা এখন আলোচনা করব। আমাদের দেহের অর্থাৎ হৃৎপিণ্ডের উপর ভাগ বা ঊর্ধ্বভাগ, যেটি আমাদের মাথা, মুখমণ্ডল, আমাদের হাত, কাঁধ, গলা, এই অংশগুলো থেকে এই অংশগুলোর যে কোষগুলো আছে, এখানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে মিশে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা হয়ে আমাদের ডান অলিন্দে প্রবেশ করে। ঠিক একইভাবে আমাদের দেহের নিম্নাংশ বা আমাদের হৃৎপিণ্ডের যে নিচের অংশটা, দেহের যে বাকি অংশ, সেখান থেকেও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের এই ডান অলিন্দে ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরার মাধ্যমে প্রবেশ করে। অর্থাৎ এই সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা উভয়ের মাধ্যমেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বা যাকে আমরা অনেক সময় দূষিত রক্ত বলে থাকি, এই রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করছে। অর্থাৎ এই হৃৎপিণ্ডের ডান অলিন্দে যখন রক্ত প্রবেশ করছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তখন এটি প্রসারিত হচ্ছে, অর্থাৎ এখানে ডায়াস্টোল ঘটছে। এইখানে যখন ডায়াস্টোল ঘটছে, অন দ্য সেম টাইম
খেয়াল রাখতে হবে সেম টাইম ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে, ঠিক আছে, যে কপাটিকা আছে, আই হোপ তোমাদের মনে আছে, এখানে ট্রাইকাসপিড কপাটিকার কথা গত ক্লাসে বলেছিলাম। এই ট্রাইকাসপিড কপাটিকা কিন্তু তখন বন্ধ অবস্থায় আছে। যখন ডান অলিন্দ সম্পূর্ণরূপে ভরে যাবে তখন এখানে থাকা রক্তের চাপে, দেয়ালের উপর হৃৎপিণ্ডের প্রাচীরের উপর রক্তের চাপে এখানকার যে ট্রাইকাসপিড কপাটিকা সেটি খুলে যাবে এবং ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে চলে আসবে। ডান অলিন্দ থেকে রক্ত যখন ডান নিলয়ে সম্পূর্ণরূপে চলে আসবে, খেয়াল করে দেখো তখন কি করছে, তখন ডান অলিন্দের কিন্তু সংকোচন বা সিস্টল ঘটছে এবং অন দ্য সেম টাইম ডান নিলয়ের প্রসারণ বা ডায়াস্টল ঘটছে। এবং ডান নিলয় যখন রক্ত দ্বারা পূর্ণ হচ্ছে তখন কিন্তু ট্রাইকাসপিড কপাটিকা আবার বন্ধ হয়ে যাচ্ছে, যেন ডান নিলয় থেকে রক্ত কোনোভাবেই ওপরের দিকে অর্থাৎ ডান অলিন্দের দিকে যেতে না পারে। তাহলে বুঝতেই পারছো এখানে ট্রাইকাসপিড কপাটিকার কাজ হচ্ছে শুধুমাত্র ডান অলিন্দ থেকে রক্তকে ডান নিলয়ে নিয়ে আসা, কখনোই যেন ডান নিলয় থেকে রক্ত ডান অলিন্দে যেতে না পারে সেই ব্যাপারটাকে নিশ্চিত করা। ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সেমিলুনার কপাটিকার উপর চাপ প্রয়োগ করার মাধ্যমে সেটিকে খুলে দিবে এবং সেটি পালমোনারি ধমনির মাধ্যমে বা ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যাবে। তো আমরা জানি যে ধমনী মাত্রই বিশুদ্ধ রক্ত বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে পরিবহন করে থাকে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, যা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে পরিবহন করে। এই পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাচ্ছে ফুসফুসে, সেখানে গিয়ে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড চলে যাবে দেহের বাইরে, ফুসফুস হয়ে দেহের বাইরে, এবং অক্সিজেন রক্তের মধ্যে চলে আসবে। সেই অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত, ঠিক আছে, সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত ডান ফুসফুস এবং বাম ফুসফুস থেকে পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরার মাধ্যমে চলে আসবে বাম অলিন্দে। আমরা জানি শিরা মাত্রই সেটি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বা দূষিত রক্তকে পরিবহন করে, কিন্তু এই পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা হচ্ছে এমন একটি ব্যতিক্রম যা অক্সিজেন সমৃদ্ধ রক্তকে পরিবহন করে থাকে। এই বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এটি যখন রক্ত দ্বারা পূর্ণ হতে থাকবে তখন বাম অলিন্দ কিন্তু কী হচ্ছে, খেয়াল করে দেখো, এটি কিন্তু প্রসারিত হচ্ছে, অর্থাৎ এখানে ডায়াস্টল করছে। অন দ্য সেম টাইম বাম নিলয় কিন্তু তখন সংকুচিত বা সিস্টল অবস্থায় আছে। যখন বাম অলিন্দ সম্পূর্ণরূপে রক্ত দ্বারা পূর্ণ হবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন বাইকাসপিড কপাটিকা, যেটি বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝখানে অবস্থিত, সেখানে রক্ত চাপ প্রয়োগ করবে এবং বাইকাসপিড কপাটিকা খুলে যাবে এবং সেই পথে বাম অলিন্দ থেকে রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে চলে আসবে। বাম নিলয়ে যখন রক্ত আসছে তখন বাম অলিন্দ কিন্তু সংকুচিত হচ্ছে, অর্থাৎ এখানে সিস্টল ঘটছে, এবং বাম নিলয় তখন প্রসারিত হচ্ছে, অর্থাৎ এখানে ডায়াস্টল ঘটছে। বাম নিলয়ে যখন রক্ত এসে পূর্ণ হয়ে যাবে তখন বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যাবে। এইটা এনশিওর করবে যেন কোনোভাবেই এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয় থেকে বাম অলিন্দে ফেরত যেতে না পারে। এবার এই বাম নিলয় থেকে, ঠিক আছে, এই বাম নিলয় থেকে মহাধমনির মাধ্যমে রক্ত কোথায় চলে যাবে, সারা দেহে ছড়িয়ে যাবে, অর্থাৎ আমাদের সারা দেহে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এসে আমাদের দেহের বিভিন্ন অংশে, বিভিন্ন কোষকে অক্সিজেন সাপ্লাই করবে। তো এখানে মনে রাখা ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদেরকে খুব স্পষ্টতই মনে রাখতে হবে যে যখন ডান অলিন্দে, ঠিক আছে, ডান অলিন্দে এবং বাম অলিন্দে রক্ত আসছে, খেয়াল করে দেখো, ডান অলিন্দে কি আসে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এবং বাম অলিন্দে আসে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এই দুই জায়গায় একই সাথে একদিকে ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এবং একদিকে বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করবে, অর্থাৎ ডান অলিন্দ এবং বাম অলিন্দে একই সাথে
ডায়াস্টল ঘটবে এবং অন দ্য সেম টাইম ডান নিলয় ও বাম নিলয়ে কী ঘটবে? সিস্টল বা সংকোচন ঘটবে। আবার যখন ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ের দিকে যাবে, ঠিক একই সময় বাম অলিন্দ থেকেও রক্ত বাম নিলয়ের দিকে আসবে। অর্থাৎ ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে আসছে এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসবে। এবং যখন ডান অলিন্দ এবং বাম অলিন্দ রক্ত দিয়ে এখান থেকে রক্ত চলে যাবে নিচের দিকে, দুইটা একসাথে এখানে সংকোচন ঘটবে বা সিস্টল ঘটবে এবং অন দ্য সেম টাইম ডান নিলয় ও বাম নিলয়েও একই সাথে ডায়াস্টল বা প্রসারণ ঘটবে। তাহলে আমরা খুব স্পষ্টতই বুঝতে পারছি এখানে যে অলিন্দগুলোতে একই সাথে সিস্টল ঘটে এবং একই সাথে ডায়াস্টল ঘটে এবং নিলয়গুলোতেও একই সাথে সিস্টল ঘটবে এবং একই সাথে এখানে ডায়াস্টল ঘটবে। অর্থাৎ কখনোই এরকম হবে না যে সিস্টলে যখন সংকোচন ঘটবে নিলয়ে যখন সংকোচন ঘটবে আবার অলিন্দ তখন সংকোচন ঘটবে, এরকম কখনোই হবে না। ঠিক আছে, সবসময় অলিন্দে যখন সংকোচন ঘটবে নিলয়ে তখন কি হবে? প্রসারণ ঘটবে। আবার অলিন্দে যখন প্রসারণ ঘটবে নিলয়ে তখন কি হবে? সংকোচন ঘটবে। দুইটা একই সাথে সম্পন্ন হয়ে থাকে। এবং আরেকটা জিনিস এখানে উল্লেখযোগ্য যে আমাদের হৃৎপিণ্ডের ভেতর দিয়ে, ঠিক আছে, একই রক্ত কিন্তু দুইবার হৃৎপিণ্ডের ভেতর দিয়ে যাচ্ছে এবং দুইবার হৃৎপিণ্ডকে আসলে ক্রস করছে, হৃৎপিণ্ডকে দুইবার অতিক্রম করছে। এই জন্য হৃৎপিণ্ডের ভেতরে এই যে রক্তের সংবহন, এটিকে আমরা বলি দ্বিবর্তনী সংবহন, যেটি আমি হয়তো হৃৎপিণ্ডের যে প্রথম ক্লাসটি ছিল সেখানেই বলেছিলাম। তোমরা যদি ক্লাসটি করে থাকো হয়তো তোমরা শুনেছ। তাহলে কী হবে দ্বিবর্তনী সংবহন? খেয়াল করে দেখো, দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যখন ডান অলিন্দে আসছে, সে ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়, সেখান থেকে সেটি চলে যাচ্ছে ফুসফুসে। ওকে, এবং সেই রক্ত, সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার অক্সিজেন সমৃদ্ধ হয়ে চলে আসতেছে বাম অলিন্দে এবং সেখান থেকে বাম নিলয় হয়ে সেটি চলে যাচ্ছে সারা দেহে। অর্থাৎ হৃৎপিণ্ড দিয়ে একই রক্ত একবার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ একবার অক্সিজেন সমৃদ্ধ হয়ে দুইবার অতিক্রম করছে। তাই হৃৎপিণ্ডের ভেতরে এই সংবহনকে আমরা বলি দ্বিবর্তনী সংবহন। এবং হৃৎপিণ্ডের ভেতরে এই যে রক্তের সংবহন, এগুলোর আরও কিছু প্রকৃতি রয়েছে যেগুলো আমরা হয়তো পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। তোমাদের আমন্ত্রণ রইল সেই ক্লাসগুলো করার জন্য। তো এই ছিল হৃৎপিণ্ডের ভেতর দিয়ে রক্তের সংবহন। আশা করছি তোমাদের এই টপিকসটা ক্লিয়ার হয়েছে। তবুও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, সবসময়ই বলি, তবু আবারও বলছি, চেষ্টা করো যদি প্রশ্ন থাকে প্রশ্নটাকে মনের মধ্যে না রেখে সেটা জিজ্ঞেস করার জন্য। সমস্যা আটকে রাখলে সমস্যা আটকেই থাকবে, সেটার কখনো সমাধান হবে না। তো প্রশ্ন করো, আমরা সবসময় রেডি আছি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে যে হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন। তো এটার উত্তর তোমরা বই পড়লেই অবশ্য পাবে। তো আমার মনে হচ্ছে যে উত্তরটা হয়তো যদি আমি আর একটু সহজ ভাষায় দিতে পারি তো তোমাদের জন্য হয়তো আর একটু ভালো হবে ব্যাপারটা। খেয়াল করতে হবে যে আমাদের যে অন্যান্য স্মুথ মাসেল বা স্কেলেটাল যে মাসেল আছে, সেখানে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার তুলনায় কার্ডিয়াক মাসেলে অনেক বেশি শক্তি উৎপন্ন হয়ে থাকে। এই ঘটনাটা কীভাবে ঘটে? আসলে স্মুথ মাসেল বা স্কেলেটাল মাসেলের তুলনায় আমাদের কার্ডিয়াক মাসেল, যেটা আমাদের হৃৎপিণ্ড এই কার্ডিয়াক মাসেল দিয়েই তৈরি, তো এই কার্ডিয়াক মাসেলে অনেক বেশি মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে। তো যেহেতু কার্ডিয়াক মাসেলে অনেক বেশি মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে, তাই এখানে উৎপন্ন শক্তির পরিমাণ অন্য যে মাসেলগুলো আছে তাদের তুলনায় বেশি। যে কারণে এই কার্ডিয়াক মাসেলকে বলা হয় যে
এটা সহজে অবসাদগ্রস্ত হয় না, এটা টায়ার্ড হয় না, ঠিক আছে। এটাকে বলা হয় টায়ার্ড রেসিস্ট্যান্ট বা ফ্যাটিগ রেসিস্ট্যান্ট, অর্থাৎ এটি অবসাদগ্রস্ত প্রতিরোধী, এরকম একটা জিনিস এটাকে বলা হয়। এর একমাত্র কারণই হচ্ছে যে এখানে এত বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া আছে এবং সেটি এত শক্তি উৎপন্ন করছে প্রতিনিয়ত যে এটির কখনো রেস্ট নেওয়া প্রয়োজন হয় না। এটি সবসময় কন্টিনিউয়াসলি বিট করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি হৃদস্পন্দন হচ্ছে। তোমরা খেয়াল করলে দেখবা প্রতি মিনিটে একটি হৃৎপিণ্ড 70 থেকে 72 বার স্পন্দিত হচ্ছে, তাও কিন্তু সারা জীবনে সেটা কখনোই বিশ্রাম নিচ্ছে না। যদি হৃৎপিণ্ড বিশ্রাম নেয় তাহলে কিন্তু আমরা মারা যাব। তাই হৃৎপিণ্ড ননস্টপ কাজ করে যাচ্ছে এবং এটার সম্ভব হচ্ছে তার কোষে থাকা মাইটোকন্ড্রিয়ার বদৌলতে বা সেখানে উৎপন্ন হওয়া এটিপির কারণে। তো এখন মনে প্রশ্ন আসতে পারে, স্যার যদি এমন হয় যে হৃৎপিণ্ড কখনো তার শক্তির পরিমাণ যদি কমে যায়, তাহলে আমরা যে আমাদের ভেতর যে মাঝে মধ্যে অবাধ শ্বসন ঘটে, আমাদের যখন শক্তির বেশি চাহিদা থাকে, তো হৃৎপিণ্ডের ভেতর কি অবাধ শ্বসন ঘটবে? হ্যাঁ, হৃৎপিণ্ডের ভেতরেও অবাধ শ্বসন ঘটতে পারে, কিন্তু সেক্ষেত্রে সেই ব্যক্তির জন্য হার্ট ফেলিওরের সম্ভাবনা তৈরি হবে বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হবে। এবং হৃৎপিণ্ডের এই যে অবসাদগ্রস্ত হচ্ছে না, সেটির আরও একটি কারণ হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই হচ্ছে। হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই হয়, যেই অক্সিজেন হৃৎপিণ্ড প্রতিনিয়ত পাচ্ছে এবং তার মাধ্যমে হৃৎপিণ্ড প্রতিনিয়ত প্রয়োজনীয় শক্তিকে তৈরি করতে পারছে। তা আশা করছি তোমাদের এই টপিকটাতেও খুব বেশি প্রবলেম হবে না, তোমরা সহজেই বুঝতে পারবে। তো আজকের আলোচনা এতটুকুই ছিল। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর সবাই চেষ্টা করো, করোনা সিচুয়েশন এখনও খুব যে বেশি নিয়ন্ত্রণে আছে ব্যাপারটি তা নয়। চেষ্টা করো বাড়িতে থাকার জন্য, নিজের এবং নিজের পরিবারকে সুস্থ রাখার জন্য। আর তবুও যদি বাইরে যেতে হয়, একটি মাস্ক অবশ্যই পরার চেষ্টা করো, যা হয়তো তোমাকে এবং তোমার পরিবারকে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।